আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি গাণিতিক সমস্যা, পদার্থবিজ্ঞানের অধ্যায় নম্বর 2। অধ্যায়ের নাম হচ্ছে গতি। নবম দশম প্লাস এসএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্লেন অঙ্ক করছি, এগুলো সৃজনশীল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখানে দেখেন, অঙ্কটি আগে ভালোভাবে পড়েন। এখানে বলছে যে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে 10 ms ইনভার্স 2 সুষম ত্বরণে একটা বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়াচ্ছে। এখন রানওয়ে অতিক্রম করতে এর কত সময় লাগবে? তাহলে এই অঙ্কটি পড়ার সাথে সাথে আপনার একটা চিন্তা আসবে কি, যে ভূমি ত্যাগ করার পূর্বে এই কথাটা। আরেকটা বিষয় হচ্ছে কি, স্থির অবস্থান থেকে আরেকটা, এই যে বিমান রানওয়েতে যে দৌড়াচ্ছে, রানওয়েটা কি? তো দেখেন এখানে রানওয়ে মানে কি, রানওয়ে মানে হচ্ছে যে বিমান চলাচলের রাস্তা। এখন ধরেন রানওয়ে, এইটা হলো বিমান চলাচলের একটা রাস্তা। এই রাস্তাটার রানওয়ের কত 2 কিলোমিটার পর্যন্ত বিমানটা দৌড়াবে। এটা একটা রাস্তা, বিমানটা মনে করেন এই জায়গাটাতে বিমানটা আছে, এইখানে দাঁড়ায় আছে এই জায়গাটাতে, ঠিক আছে? বলছে না যে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে, তার মানে বিমানটা কি আছে, স্থির অবস্থায় আছে। এখন স্থির অবস্থায় আমরা জানি যে বিমানের আদি বেগ, তার মানে শুরু অবস্থায় যেহেতু দাঁড়ায় আছে বিমানটা, তার মানে আদি বেগ কত থাকবে? 0 থাকবে। আমরা জানি আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এই যে ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। ওকে, এখন এই বিমানটা স্থির অবস্থান থেকে 10 ms ইনভার্স 2 সুষম ত্বরণে চলছে। এই যে সুষম ত্বরণ, তো আমরা জানি ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এখন বিষয়টা বলছে কি, যে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে বলছে সুষম ত্বরণ। হ্যাঁ, তো এই সুষম ত্বরণটা কি? সুষম ত্বরণ এটাই, ধরেন এই যে 2 সেকেন্ডে বিমানটা 5 ms ইনভার্স 1 বেগে চলছে। ওকে, তারপরে সময়ের পরিবর্তন হলো। আপনি একটু পরে দেখছেন যে যখন 4 সেকেন্ডে ঘড়ির কাঁটাটা থাকছে, তখন বিমানের বেগটা বেড়ে 10 ms ইনভার্স 1 হচ্ছে। আবার কিছুক্ষণ পর যখন ঘড়ির কাঁটা 6 সেকেন্ডে থাকছে, তখন বেগটা দেখেন 15 ms ইনভার্স 1 হচ্ছে। অনুরূপভাবে 8 সেকেন্ড হলে দেখা যাচ্ছে 20 ms ইনভার্স 1 হচ্ছে। এই দেখেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই যে বেগের পরিবর্তনটা নির্দিষ্টভাবে বাড়তে আছে, সমানভাবে বাড়তে আছে। দেখেন এই 5 ছিল, 5-এর পরে হচ্ছে কত? 10, 10-এর পরে হচ্ছে 15, 5 করে বাড়তে আছে, একটা নির্দিষ্ট সংখ্যা বাড়ছে, এই যে 5 করে বাড়ছে। তখন এই সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তনটা সমানভাবে বাড়তে থাকে, তখন ওই ত্বরণটার নাম হবে কি? সুষম ত্বরণ। কিন্তু সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তনটা সমান না হয়, তখন সেটার নাম হয়ে যাবে অসম ত্বরণ। বিষয়টা কিরকম দেখেন, যে 2 সেকেন্ডে বেগ হলো কত? ধরেন এখানে 5 আছে, 5 4 সেকেন্ডে হঠাৎ করে গিয়ে দাঁড়ালো 7 ms ইনভার্স 1। 6 সেকেন্ডে গিয়ে দাঁড়ালো দেখা যাচ্ছে 8 ms ইনভার্স 1। 8 সেকেন্ডে গিয়ে দাঁড়ালো 11 ms ইনভার্স 1। দেখেন, ছিল 5, পরবর্তী সময়ে মানে 2 সেকেন্ড সময়ে হয়ে যাচ্ছে কত? 7। তার মানে এদের ব্যবধান কত? 2 ms ইনভার্স 1। আবার দেখেন 4 সেকেন্ড পরে আপনি 6 সেকেন্ডে যখন দেখছেন, তখন আবার বিমানটার বেগ হচ্ছে 8 ms ইনভার্স 1। তার মানে দেখেন এদের ব্যবধান ছিল 2, কিন্তু এদের ব্যবধান হচ্ছে কত? 1। এই যে, অর্থাৎ সমানভাবে এই বেগের পরিবর্তন হচ্ছে না, তখনই আপনি কি বলবেন? সেটার নাম হবে অসম ত্বরণ হয়ে যাবে। এখন অসম ত্বরণের ভেতরে আরেকটা বিষয় আছে, যদি সময়ের সাথে সাথে বেগের মান কমে যায়, তখন সেই ত্বরণটার নাম আপনারা কি দেন? মন্দন দেন। তো যাই হোক, আশা করি সুষম ত্বরণ বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই রানওয়েতে যে বিমানটা চলবে, সেটা হচ্ছে কি, যে সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট বেগের মানের পরিবর্তনের মাধ্যমে চলবে। তো যাই হোক, সুষম ত্বরণের মান পেয়ে গেছি। এই যে একটি বিমান রানওয়েতে কত কিলোমিটার দৌড়াবে? 2 কিলোমিটার। মেনলি যে বিমান চলাচলের রাস্তাটা যে 2 কিলোমিটার এটা না, বিমানটা আছে কোথায়? এই যে স্থির অবস্থায়, এটা হচ্ছে স্থির অবস্থা। স্থির অবস্থায়, তার মানে এখান থেকে সে চলতে শুরু করলো। এখন চলতে চলতে দৌড়াবে কতক্ষণ? কত কিলোমিটার? 2 কিলোমিটার। ধরেন এখান থেকে যে এই পর্যন্ত যখন আসবে বিমানটা, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত? 2 কিলোমিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু হচ্ছে কত? 2 কিলোমিটার।
এই 2 কিলোমিটার দৌড়ানোর পর বিমানটা এই অবস্থায় আসার সময় এখান থেকে উপরের দিকে উঠে যাবে, তার মানে ভূমি ত্যাগ করবে। এই বিন্দুতে বিমানটা কি করবে? ভূমি ত্যাগ করবে। তার মানে বিমানটা দৌড়ালো কতটুকু? এই 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার। তাহলে বিমানের অতিক্রান্ত দূরত্ব, যে বলছে না একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, তার মানে যত কিলোমিটার বিমানটা রানওয়েতে মানে বিমান চলাচলের রাস্তায় এই রাস্তাটাতে দৌড়াচ্ছে সেটা হচ্ছে ওই বিমানের অতিক্রান্ত দূরত্ব। অন্তত কত? এই যে ভূমি ত্যাগ করার পূর্ব মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত? 2 কিলোমিটার। আমার এর আগের ভিডিওতে আমি এই যে ফিজিক্সের অঙ্ক করার জন্য কিছু পরামর্শমূলক কথাবার্তা বলেছিলাম যে এককগুলো থাকলে কনভার্ট করতে হয়। দেখেন এখানে কিলোমিটার আছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 2 এর সাথে 1000 আমি গুণ করে দিব, তাহলে কিলোমিটার থেকে কিসে আসবে? মিটার আসবে। আমি এই ব্যাখ্যাটা এর আগের ভিডিওতে করে রেখেছি। আচ্ছা, তাহলে এখানে দূরত্ব কত হবে? 2000 হবে। আমরা জানি যে কিলোমিটার থেকে মিটারে গেলে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, এই জন্য এদের সম্পর্ক দিয়ে গুণ করেছি। ওকে, এখন বলছে যে রানওয়েতে অতিক্রম করতে এর কত সময়, রানওয়ে অতিক্রম করতে এর কত সময় লাগবে। তার মানে এই রানওয়ে ত্যাগ করতে, যে ভূমি ত্যাগ করার মুহূর্তে যে ত্যাগ করতে তার কত সময় লাগবে। তার মানে বিমানটা ছিল এখানে, এখান থেকে রানওয়ে বলছে যে যতটুকু সে দৌড়াচ্ছে, এই যে এতটুকু হচ্ছে রানওয়ে, এই পর্যন্ত আসার সময় সে কিন্তু আর রানওয়েতে থাকছে না, সে কোথায়? বায়ুমণ্ডলে উড়ে চলে যাচ্ছে, এই যে ওপরের দিকে উড়ে যাচ্ছে। তাহলে রানওয়ে অতিক্রম করতে এর কত সময় লাগবে? তার মানে যতক্ষণ পর্যন্ত সে এই যে বিমান চলাচলের রাস্তায় ছিল এই সময়টুকু কত, অর্থাৎ 2 কিলোমিটার পথ পর্যন্ত সে কত সময় পর্যন্ত এই রাস্তায় সে চলেছে আর কি। তার মানে এখানে সময়ের মান আপনাকে বের করতে বলছে, সময় টি ইকুয়াল টু হট। ওকে, এভাবে আমাদের মানগুলো দেওয়া আছে। এবার আপনাকে বের করতে হবে। তো গতির এই যে সূত্রগুলো আমার জানা আছে, আপনাদের জানা আছে। সূত্রগুলোর মধ্যে এই যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দেখেছিলাম 3টা। একটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর একটা এস ইকুয়াল টু ভিটি, আর একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। খেয়াল করে দেখেন এই যে এই 3টি সূত্রে সবার ক্ষেত্রে দেখেন এই যে ভি এর মান আছে, এই যে ভি, এখানে ভি আছে, এখানে ভি আছে, বাট এখানে ভি মানে আমার শেষ বেগ, এই শেষ বেগ সম্পর্কে কোনো কথা বলা হয়নি। তাহলে এই 3টা সূত্র ক্যান্সেল হয়ে যাবে। ওপরের সূত্রটাতে দেখেন, ওপরের সূত্রটা দিয়ে আমার এই অঙ্কটা সমাধান আমরা করতে পারবো। তাহলে এই ওপরের সূত্র দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে লিখবো কি? আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আপনি মানগুলো বসাই দেন। এস এর মান কত? এস এর মান হচ্ছে 2000, এই যে 2000। এখানে একক বসানোর দরকার নাই। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0 ইন্টু টি এর মান কত? টি এর মান কিন্তু আমার জানা নাই, তাহলে টি রেখে দিবেন, প্লাস এখানে হাফ দেন ইন্টু এ এর মান দেখেন, এই যে সুষমতরণ এর মান কত? 10, আমরা এ এর জায়গায় 10 বসিয়ে দিলাম। টি স্কোয়ার, টি এর মান যেহেতু জানা নাই, টি স্কোয়ার আপনি রেখে দেন। এবার আরেকটা পরামর্শ হচ্ছে, মনে রাখবেন গুণের সাথে কোনো সংখ্যা অথবা অজানা রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে সবসময় মনে রাখবেন যে গুণফল 0 হবে। তাহলে এখানে দেখেন যে আমরা এখানে 2000 লিখে রেখেছি, এই যে শূন্যের সাথে দেখেন টি কি অবস্থায় আছে? গুণ আছে। তাহলে শূন্যের সাথে আপনি যাকেই গুণ করবেন, শূন্যের সাথে যদি আপনি ক কে গুণ করেন উত্তর হবে কত? 0। শূন্যের সাথে যদি আপনি 5 কে গুণ করেন উত্তর হবে কত? 0। তার মানে এই শূন্যকে দিয়ে যদি আপনি এই শূন্যকে আপনি যদি কোনো সংখ্যা দিয়ে ভাগও করেন, দেখেন কোনো সংখ্যা দিয়ে শূন্যকে যখন গুণ করছেন তখন গুণফল হচ্ছে কত? 0। দেখেন 5 দিয়ে যখন গুণ করছেন তখন 0, ক দিয়ে গুণ করছেন 0। আবার যদি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন তাও উত্তর আসবে 0। যেমন এই যে শূন্যকে ধরেন ক দিয়ে ভাগ করছেন, তাহলে উত্তর হবে কত? 0। তার মানে আপনি মনে রাখবেন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে বা অজানা রাশি দিয়ে গুণ করলে উত্তর আসবে কত? 0। অথবা কোনো সংখ্যা বা অজানা রাশি দিয়ে যদি ভাগ করি তাও উত্তর আসবে 0। ঠিক তেমনইভাবে আরেকটি পাশাপাশি একটা পরামর্শ দিই, যদি কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ অথবা ভাগ করেন, দেখেন ক কে আমি 1 দিয়ে ভাগ করছি, তার মানে উত্তর আসবে কত? ওই সংখ্যাটি ক। আবার ক কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে উত্তর আসবে ওই সংখ্যাটি। তার মানে 1 এর ক্ষেত্রে বিষয়টা হয়ে যাবে উল্টা, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ অথবা ভাগ করলে উত্তর হবে ওই সংখ্যাটি। ওকে, তো যাই হোক আমরা এখানে দেখি
এইখানে দেখেন যে টি এর সাথে 0 গুণ করলে আমার উত্তর আসে কত 0 প্লাস এখানে 2 আর 10 কাটাকাটি করলে এখানে 5 হবে। তার মানে এখানে 5 এবং টি স্কোয়ার গুণ করলে কি হয় 5t স্কোয়ার। তাহলে এখানে আমি যদি এই 5t স্কোয়ার এই দিকে লিখি আর 2000টা আমরা ডান দিকে লিখে দেব। ওকে, এটার সাথে 0 যোগ করলে তো এই 5t স্কোয়ারই হয়। আমার দরকার হচ্ছে টি এর মান। তাহলে এবার আমি টি স্কোয়ারকে রাখছি 2000 আর এখানে 5 যেহেতু টি স্কোয়ারের সাথে গুণ আছে এদিকে গেলে ভাগ হবে। ব্যাস, এখানে টি স্কোয়ার ইকুয়াল টু 4×5=20। তার মানে এখানে কত আসছে 400 আসছে। এখন বিষয়টা হচ্ছে আমার দরকার হচ্ছে সময়ের মান টি, কিন্তু এখানে আছে কি টি স্কোয়ার। তো এখানে এই যে মাথার উপরে পাওয়ার 2, এই 2 উঠার মেশিন আছে। হ্যাঁ, কি মেশিন? রুট। তাহলে এই রুট আপনাকে বাম দিকে যদি আপনি রুট নেন তাহলে অবশ্যই সমানের ডান দিকেও আপনাকে কি করতে হবে রুট নিতে হবে। ওকে, এবং আরেকটা বিষয় আছে এখানে, এই যে রুট যে দিলেন আপনি রুট এবং 2 যদি পাশাপাশি দেখা যায় রুটের মাথার ওপর 2 অথবা 2 এর মাথার ওপর রুট আছে তাহলে রুট এবং 2 এই দুইটা উঠে যায়, দিয়ে শুধু কে থাকে টি থাকবে টি। আর এখানে দেখেন আমরা যদি 20 এর মাথার ওপর 2 দিই তাহলে এই যে 20 এর মাথার ওপর 2 মানে 20কে 20 দিয়ে গুণ করলে 400 হয়। এখানেও দেখেন এই যে 20 এর মাথার ওপর 2 আছে, 2 আর রুট উঠে গেল, তাহলে থাকবে কে এই 20 হবে। তার মানে এখানে ওই বিমানটা রানওয়ে ত্যাগ করতে 20 সেকেন্ড সময় নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এইখানে দেখেন এই স্কোয়ারের মাথার ওপর যদি রুট থাকে তাহলে কিভাবে যে শুধুমাত্র স্কোয়ার এবং রুট উঠে যায় টি থাকে কিভাবে? দেখেন যে কোনো কিছুর মাথার ওপর যদি রুট থাকে তার মানে কি ওর মাথার ওপর 1/2 আছে। এখন খেয়াল করে দেখেন তো এই যে টি এর মাথার ওপর 2 আছে, মেনলি এই যে রুট যে আছে তার মানে কি টি স্কোয়ারের মাথার ওপর কত আছে 1/2 আছে। এবার পাওয়ারের মাথার ওপর পাওয়ার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ, তার মানে 2 এর সাথে 1/2 গুণ করে দেন। এই 2 এর নিচে কিছু নয় মানে কি আছে 1 আছে, তাহলে এই 2টা হচ্ছে ওপরের 2 আর এখানে নিচের 2, ওপরের 2 আর নিচের 2 কেটে গেল, তাহলে কে থাকবে শুধু 1 থাকবে। কোনো কিছুর মাথার ওপর 1 দেওয়া এবং না দেওয়া একই কথা। ওকে, তো এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।